আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা দ্রুততম সময়ে নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার, সংসদে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের ব্যাগ, স্কুল ড্রেস ও জুতা বিতরণের উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রামে যাত্রা শুরু করল নেভি মেডিকেল কলেজ, চিকিৎসা সেবায় নতুন মানদণ্ড স্থাপন করবে আশা সংশ্লিষ্টদের। পরিস্থিতি এখনও যুদ্ধকালীন, হামলা হলে রণক্ষেত্রে কঠিন জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি তেহরানের। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অতিবৃষ্টিতে হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহযোগিতা করবে সরকার। আজ জাতীয় সংসদে দিনের জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। সংসদ নেতা বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে সমৃদ্ধ বাংলাদেশ। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। শামসুল আলমের রিপোর্ট। জাতীয় সংসদের দিনের জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রবল বর্ষণে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহযোগিতা করবে সরকার। যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী সংসদে জানান, বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে তার সরকার। অতি বর্ষণের কারণে বিভিন্নভাবে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গিয়েছে বা মানুষ কষ্ট পাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্যাটি শুধু চট্টগ্রামে নয়, এই সমস্যাটি বলা যায় সারা দেশেই ছড়িয়ে আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের সাপ্তাহিক নিয়মিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা। সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। সেজন্যই মাননীয় স্পিকার, আপনি খেয়াল করে দেখবেন, বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, নারী ও শিশুর টেকসই উন্নয়ন এবং একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে
কাজ শুরু করেছে, যেখানে নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপকূলীয় জনগোষ্ঠী বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততার ঝুঁকি প্রশমন এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করে সুপেয় পানির প্রাপ্যতা এবং জীবিকার মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে জেন্ডার রিপ্রেজেন্টেটিভ ক্লাইমেট অ্যাডাপশন প্রকল্পের আওতায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম চালু রয়েছে। ফ্যামিলি কার্ড বিষয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বাজেটের উপর কোনো চাপ ফেলবে না, আর মূল্যস্ফীতি বাড়বে না বরং কমবে। 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো। এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। আর আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। কারণ আপনি চিন্তা করুন, এই মানুষগুলো কিন্তু যেসব জিনিস ব্যবহার করে সেগুলো কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে, এবং তারা যেই জিনিসগুলো ব্যবহার করে অধিকাংশই দেশীয় কলকারখানা দেশেই উৎপাদিত হয়। এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। সে হয় মুরগি কিনছে, সে হয়তো থালা বাসন কিনছে, সে হয়তো গামছা কিনছে, যেই সবগুলো জিনিস, সে তার বাচ্চার যে কাপড় কিনছে, সে তার বাচ্চার জন্য যে বই কিনছে, সবগুলো জিনিস লোকালি প্রডিউস হচ্ছে। তার ফলে যেটা হবে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে, এই যে 1,64,000 কোটি টাকার আপনি কথা বলেন, এটি সম্পূর্ণভাবে লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে যাবে। লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে এগুলো হেল্প করবে। শামসুল আলম, বিটিভি নিউজ। চট্টগ্রাম নগরে প্রায় 1 দশক ধরে চলছে জলাবদ্ধতা নিরসনে কয়েকটি প্রকল্পের কাজ। গতকাল মৌসুমের প্রথম বৃষ্টিতে জলাবদ্ধতার পুরনো চেহারায় ফিরে এসেছে বন্দরনগরী চট্টগ্রামে। জলাবদ্ধতা নিরসনে আজ চট্টগ্রামে মাসব্যাপী নালা নর্দমা পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। আজকেও চট্টগ্রাম নগরের কিছু স্পটে জলাবদ্ধতা দেখা গেছে। গতকাল কয়েক ঘন্টার বৃষ্টিতে বুক সমান পানিতে ডুবে যায় নগরের কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, চকবাজার, সাবেরিয়া, আগ্রাবাদ, হালিশহর, নিউ মার্কেট, তিনপুলের মাথা, মুরাদপুর 2 নম্বর গেট, মোহাম্মদপুর, বাকলিয়া সহ নগরের অধিকাংশ এলাকা। নগরবাসী বলছেন, জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন নগরের জন্য জনসাধারণকে সাথে নিয়ে সিটি কর্পোরেশনের কার্যক্রমের সমন্বয় করতে হবে। আমাদের দোকানে অনেক পানি ঢুকে গেছে, অনেক মাল এখনো নষ্ট হয়ে গেছে। পানি 4 ঘন্টা 5 ঘন্টা ছিল, 60 ফুট পানি ছিল। এখানে ডাস্টবিন নাই, এখনো ডাস্টবিন নাই। তারপর পৌরসভার দরকার থাকলে ডাস্টবিন দেওয়া উচিত। এখানে জলাবদ্ধতার অনেক ভোগান্তি আমাদের, অনেক এর আগের প্যাসিস্ট আমলের তো থেকে অবস্থা। কালকে এখানে জলাবদ্ধতার মধ্যে অনেক কষ্ট হয়েছে আমাদের, ঘরে বাড়ি ময়লা পানি ঢুকে গেছে। আমাদের জনসচেতনতা দরকার। আমরা যত্রতত্র এই ময়লা গুলি আমরা ড্রেনে ফালাই এবং ড্রেন তখন ভরে যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে না। খালের কাজ করতেছে সিরিয়ার প্রকল্প, এটা ওখানে যে বাঁধ সৃষ্টি করছে, ওই বাঁধের কারণে পানি যাচ্ছে না। আমাদের মেয়র মহোদয় কাজ করতেছে, আমাদের তো দীর্ঘদিন ওয়ার্ড কমিশনার নেই। আসলে তো জলাবদ্ধতা সব জায়গায় একই অবস্থা, মানুষের সহজ ধরনের সমস্যা আছে। জলাবদ্ধতার সমাধান ও মশক নিধনে মাসব্যাপী নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগরের মনসুরাবাদ মিস্ত্রি পাড়ায় এ কর্মসূচির সূচনা করেন। তিনি বলেছেন, নগরের জলাবদ্ধতা সহ অন্যান্য সমস্যা সমাধানে নগর সরকারের বিকল্প নেই। এপ্রিল থেকে কিন্তু নালা পরিষ্কারের কাজ হাতে নিয়েছে, এবং এই নালা পরিষ্কার এরকম না যে 1 মাসের মধ্যে শেষ করবো। এটা একদম কন্টিনিউয়াস নভেম্বর পর্যন্ত, যতক্ষণ বর্ষা থাকবে এই বর্ষা পর্যন্ত এই নালা পরিষ্কারের কাজ চলতে থাকবে। নিজের ময়লা নিজে আমরা যদি ক্লিন করতে পারি, তাহলে পরে আমরা আমাদের নিজের এলাকাটাকে সুন্দর রাখতে পারবো। আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে জলাবদ্ধতা প্রকল্পের অংশ হিসেবে রিটেনিং ওয়াল, খালের রিটেনিং ওয়াল করার জন্য হিজরা খালের এবং জামাল খান ওয়ালের এটা করেছে, এবং মুরাদপুরেও তারা একটা বক্স কালভার্ট করেছে, যার কারণে যেখানে যেখানে বাদ দেওয়া হয়েছে সেখানে কিন্তু পানি উঠেছে। এটা আসলে বাদ দেওয়ার কারণে হয়েছে, এখানে অন্য কোনো কারণ নেই। এই নগর সরকার যতক্ষণ না হবে
ততক্ষণ পর্যন্ত কখনো একটা পরিকল্পিত নগরায়ন কখনো সম্ভব হবে না। এই জন্য নগর সরকার নিয়ে সবাইকে সোচ্চার হতে হবে। বর্ষাকালে জলাবদ্ধতা চট্টগ্রাম নগরের মানুষের যেন কপাল লিখন হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে প্রায় 10 বছর ধরে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চললেও কোনো সুফল মিলছে না। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। যানজট ও জনদুর্ভোগ নিরসনে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক 4 লেনে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর। এই সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত এক নোটিশের উপর আলোচনায় এই তথ্য জানান। আলোচনা পর্বে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জ দুয়ারা বাজার উপজেলা সড়কে বন্যায় বিধ্বস্ত ব্রিজসমূহ নির্মাণে মন্ত্রণালয় গৃহীত পদক্ষেপগুলো সংসদের সামনে তুলে ধরেন। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠকে দিনের নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। এছাড়া জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের নিষ্পত্তি স্থগিত রাখা হয়। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বিএনপির অঙ্গীকার রয়েছে এবং সেই অঙ্গীকার অনুসারে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। তিনি এই বিষয়ে বিরোধী দলকে কোনো বিভ্রান্ত না ছড়াতে অনুরোধ করেন। সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, সরকার যখন নানান প্রতিকূলতা সত্ত্বেও তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন করছে, তখন বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন চক্রান্ত শুরু হয়েছে। এছাড়া সংসদ সদস্য মুজিবুর রহমান, গোলাম মাহমুদ সিরাজ রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেন। অধিবেশনের বিভিন্ন সময়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলেন কয়েকজন সংসদ সদস্য। জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর বিকেল 3:30 আবারও সংসদের বৈঠক বসবে। এবার শিক্ষার্থীদের পাটের ব্যাগ, স্কুল ড্রেস ও জুতা বিতরণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে প্রতি উপজেলায় 2টি স্কুলে প্রথম শ্রেণীতে পাইলট প্রকল্প আকারে শুরু হবে এর কার্যক্রম। আজ সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, জুলাইতে প্রাথমিক বিদ্যালয় দিয়ে এটি শুরু হলেও ধীরে ধীরে মাদ্রাসা সহ অন্যান্য পর্যায়ে এই কার্যক্রমের বিস্তৃতি ঘটানো হবে। স্থানীয় সরকার মন্ত্রী জানান, প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই পায় শিক্ষার্থীরা। এবার সরকার শিক্ষার্থীদের পরিবারের চাপ কমাতে বিনামূল্যে জামা, জুতা আর ব্যাগ দিতে যাচ্ছে। তারই অংশ হিসেবে জুলাই থেকে পাইলট আকারে প্রতি উপজেলায় 2টি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীতে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটির আওতা বাড়াতে সরকার ব্যবসায়ী প্রতিনিধিদের সহায়তা চায় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। প্রথমত হলো আমাদের কোমলমতি শিশুদের ব্যাগ এবং ড্রেস বিতরণ, সেই জায়গায় উদ্যোক্তারা এগিয়ে এসছেন এবং আমরা তাদের সাধুবাদ জানাতে এবং আগামী দিনে আরো সহযোগিতা করবেন সেই জন্য আজকের এই মত বিনিময় সভাটি হয়েছিল। অন্যরা যেন আগামী দিনে এগিয়ে আসে এই সোশ্যাল রেসপন্সিবিলিটি, বিশেষ করে শিক্ষা খাতে সাহায্য করার জন্য সেই আহ্বান জানাচ্ছি। গভর্নমেন্টের টার্গেট প্রত্যেকটি শিক্ষার্থীকে এই স্কুল ড্রেস দেওয়া হবে। প্রথমত প্রাইমারি সরকার যেহেতু বিনামূল্যে বাচ্চাদের পড়ায়, বিনামূল্যে বই বিতরণ করে, বিনামূল্যে মিড ডে মিল দেয়, এই কর্মসূচিটিও সরকারের বাস্তবায়নের সক্ষমতা রয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চান যে এই কর্মসূচির সাথে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতায় যদি আমরা সরকার এবং তারা একসঙ্গে এই কাজটি করতে পারি, যে রাষ্ট্র, বিভিন্ন সংস্থা, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ব্যবসায়ী সংগঠনের লোক, আমরা যৌথভাবে সরকারের এই রকম সামাজিক কর্মসূচিগুলো, যেগুলো একদম তৃণমূল পর্যায়ে সাধারণ অসহায় মানুষদের জন্য উপকার হবে, আমরা যদি একসঙ্গে করতে পারি।
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন সহজ করার পাশাপাশি এই সংক্রান্ত যে কোনো অনিয়ম রোধে কঠোর হচ্ছে সরকার। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, দায়িত্ব নেয়ার পর থেকে এনআইডি সংক্রান্ত নানাবিধ অভিযোগ পেয়ে তার ভাষায় তিনি বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি এনআইডি সংশোধন যাতে আরও সহজ করা যায় সেই বিষয়েও কাজ করছে নির্বাচন কমিশন। আফরিন জাহানের রিপোর্ট। বাসা বদল কিংবা চাকরির বদলি সহ নানা কারণে ঠিকানা পরিবর্তন কিংবা আগের ছবি পরিবর্তন করে বর্তমান ছবি সংযুক্ত সহ এনআইডিতে এসব খুঁটিনাটি সংশোধন যাতে খুব সহজে করা যায় সেজন্য কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, এ লক্ষ্যে খুব দ্রুতই নির্বাচন কমিশন তাদের মূল সার্ভারের প্রযুক্তিকে সহজ করবে। এনআইডির ব্যবহারটা ব্যাপক। এনআইডি ব্যবহার ব্যাপকের কারণে কিছু কিছু অসঙ্গতি আমরা ফেস করি। এই জিনিসগুলোকে সহজভাবে সংশোধনের বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ, যাতে মানুষের জনভোগান্তিটা কমে। পাশাপাশি আবার ব্যক্তিও বিশেষ কারণে সংশোধন চান, যেটা দেখা যায় যে অসঙ্গতিপূর্ণ। তো এই দুটো জায়গাকেই আমরা স্ট্রিমলাইন করার পক্ষপাতী, যাতে মানুষের জনভোগান্তিটা কম হয়। তবে যারা নতুন এনআইডি করবেন তাদের বাবা মা মৃত হলে সেখানে মরহুম শব্দটি যুক্ত করতে নিরুৎসাহিত করছে নির্বাচন কমিশন। মৃত বা মরহুম যিনি এটাও লিখছেন, এটা তো তার একটা অবস্থান, উনি পৃথিবীতে নেই, কিন্তু এটা তো তার নাম না, তো নামের একটা অংশ হওয়া উচিত না। তো এটা এই জিনিসগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবে কিন্তু যখন শুরু করেছি তখন কিন্তু এগুলো ছিল না। আমরা এই জিনিসগুলোকে আরও সহজ করে দেবো। 15 বছরের পরে একটা ছবি পরিবর্তনের ব্যাপার আছে, বায়োমেট্রিক্সের পরিবর্তনের ব্যাপারগুলো আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা আরও জনবান্ধব সেবা যেন আমরা দিতে পারি, সেটিগুলো নিয়ে আমরা আগামীতে কাজ করা শুরু করব। নির্বাচন কমিশনের প্রধান সচিবালয়ে অনিয়মের ঘটনা না ঘটলেও জেলা কিংবা উপজেলা পর্যায়ে এনআইডি নিয়ে যে অভিযোগ রয়েছে সে বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, আগামী দিনগুলোতে এ বিষয়ে জিরো টলারেন্সে কাজ করবে কমিশন। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর এনআইডি বিষয়ে যে অনিয়মের অভিযোগ পেয়েছেন তার সবগুলো আমলে নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকজনের সাজা নিশ্চিত করা হয়েছে। যে কেউ অভিযোগ করতে পারেন এবং অভিযোগ করলে আমরা সেটা খতিয়ে দেখি এবং খতিয়ে দেখার পরে যেটা শাস্তিমূলক ব্যবস্থা সেটা নেওয়া হয় বেসড অন এভিডেন্স। সামনের স্থানীয় এবং সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজেপি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 13ই মে ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার পরবর্তী যুক্তি উপস্থাপন 4 মে ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আজ যুক্তি উপস্থাপন শেষে এই আদেশ দেন। আজ 7ম দিনে যুক্তি উপস্থাপন করেন আসামি পক্ষের আইনজীবীরা। দক্ষ চিকিৎসক তৈরিতে বন্দরনগরী চট্টগ্রামে চালু হলো নেভি মেডিকেল কলেজ। সকালে নৌবাহিনী জাহাজ ঈশা খান এর বন্দর টিলায় কলেজের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এই সময় তিনি বলেন, এই মেডিকেল কলেজ দক্ষ চিকিৎসক তৈরির মাধ্যমে সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি করবে। একই সঙ্গে চট্টগ্রাম সহ দেশের সাধারণ জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। আমজাদ হোসেনের প্রতিবেদন। চট্টগ্রামে যাত্রা শুরু করল বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি মেডিকেল কলেজ। লক্ষ্য দেশের চিকিৎসা সেবায় নতুন মানদণ্ড স্থাপন। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান। কলেজের প্রথম ব্যাচে ভর্তির সুযোগ পেয়েছেন 50 জন শিক্ষার্থী। তাদের শ্রেণীকক্ষ ও নবনির্মিত ভবন সাজানো হয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়ে। নবাগত মেডিকেল শিক্ষার্থীদের এদিন বরণ করে নেওয়া হয় বর্ণিল আয়োজনে। অভিভাবকদের নিয়ে শিক্ষার্থীদের গায়ে জড়ানো হয় মেডিকেলের আপ্রণ। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থাকলে হয় না, সহানুভূতি, ধৈর্য এবং সর্বোপরি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থাকা প্রয়োজন। আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একজন ভালো ডাক্তার হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন। শুধুমাত্র নিজের সাফল্যই আমার লক্ষ্য না, আমি চাই আমার জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে মানুষের কষ্ট লাঘব করতে। নবাগত চিকিৎসকদের জীবনে এক বিশেষ দিন, শ্রেষ্ঠত্বের পথে এক ঐতিহাসিক সূচনা।
চিকিৎসা সেবায় নৌবাহিনীর নতুন দিগন্ত, বলছিলেন কলেজের প্রিন্সিপাল। আমরা তাদেরকে শুধু ডাক্তার বানাতে চাই না, আমরা চাই তারা ভালো মানুষ হোক, যে মানুষ রোগীর চোখের ভাষা বুঝবে আর চিকিৎসা করবে শুধু জ্ঞান দিয়ে নয়, হৃদয় দিয়ে। আমাদের স্বপ্ন কিন্তু ছোট নয়। আমরা চাই নেভি মেডিকেল কলেজ চট্টগ্রাম শুধু বাংলাদেশের মধ্যে নয়, দিন আন্তর্জাতিক অঙ্গনেও একটি সম্মানজনক নাম বয়ে আনুক। শত ব্যস্ততার মাঝেও নৌপ্রধান অত্যন্ত আগ্রহের সাথে প্রতিনিয়ত নেভি মেডিকেল কলেজের নির্মাণের বিষয়ে খোঁজখবর নিয়েছেন, গুরুত্বের সাথে সকল সমস্যা এবং প্রতিকূলতা মোকাবেলার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ নৌবাহিনী প্রধান জানান, জাতীয় দুর্যোগ সহ দেশের যে কোনো প্রয়োজনে সব সময় এগিয়ে এসেছে নৌবাহিনী। উপকূলীয় এলাকাসহ সারা দেশের মানুষের চিকিৎসা সেবায় এ মেডিকেল কলেজ অবদান রাখবে আশা তার। সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, মানবিক সহায়তা এবং বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে নৌবাহিনী দেশ গড়ার ক্ষেত্রে তার দৃপ্ত স্বাক্ষর রেখে চলেছে। সেই পথ চলারই এক তাৎপর্যপূর্ণ মাইলফলক হল নেভি মেডিকেল কলেজ চট্টগ্রাম। এই প্রতিষ্ঠান কেবল নৌ সদস্যদের সন্তানদের জন্যই নয়, বরং দেশের সকল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কলেজ থেকে শুধু দক্ষ চিকিৎসকই তৈরি হবে না, বরং এখান থেকে গড়ে উঠবে এমন একদল মানবিক ও দায়বদ্ধ পেশাজীবী যারা গভীর জ্ঞান, উন্নত নৈতিক মূল্যবোধ এবং অদম্য কর্তব্যপরায়ণতা সহকারে আর্তমানবতা সেবায় নিজেদেরকে উৎসর্গ করবে। নৌবাহিনী প্রধান জানান, এ মেডিকেল কলেজে আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত শ্রেণীকক্ষ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এখানে শুধু চিকিৎসা শিক্ষা নয়, গবেষণার কাজকে এগিয়ে নিতে সহায়তা করবে। আমজাদ হাসান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চললেও নিত্যদিনই ইরান যুদ্ধ নিয়ে নানান মুখরোচক দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী খুলে দিতে ইরান যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস নেই, যুদ্ধবিরতি চললেও ইরান যুদ্ধকালীন সময়ের মতোই প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে অসহযোগিতার অভিযোগ এনে ওপেক ও ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। ইরানের পরিস্থিতি এখনও যুদ্ধকালীন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক নজরদারি চলছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির মুখপাত্র বলেছেন, শত্রু যদি কোনো নতুন হামলার দুঃসাহস দেখায় তবে সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র নিজেদের নীতি অন্য দেশের উপর চাপিয়ে দেওয়ার মতো অবস্থা আর নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ওয়াশিংটনকে মেনে নিতে হবে ইরানের কাছে চাওয়া অবৈধ ও অযৌক্তিক দাবি পূরণ হবে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালী থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে ইরান অনুরোধ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তেহরান জানিয়েছে ইরান বর্তমানে ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে এবং তারা চায় যত দ্রুত সম্ভব যেন হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া। জাতিসংঘে দেয়া বক্তব্যে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগ তুলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, পুরো দায়ভার ইরানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এদিকে হরমুজ প্রণালীর অবরোধ তুলে নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়ে সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে জার্মানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল বলেন, এই সংকটের কারণে হাজার হাজার মালবাহী জাহাজ এবং প্রায় 20,000 নাবিক আটকা পড়ে আছেন।
অন্যদিকে অসহযোগিতার অভিযোগ এনে ওপেক ও ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, ইরান যুদ্ধ চলাকালে অসংখ্য হামলা হলেও তাদের রক্ষায় অন্য আরব দেশগুলো ভূমিকা রাখছে না। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকা উচিত নয়। ট্রাম্প দাবি করেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে একমত পোষণ করেছেন। সফররত ব্রিটিশ রাজার সম্মানে হোয়াইট হাউসে মঙ্গলবার আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি এই কথা বলেন। ট্রাম্পের এই মন্তব্যে বোঝা যায় যে ইরানের পরমাণু কর্মসূচি রুখে দিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একই অবস্থানে রয়েছে। তবে ট্রাম্পের বক্তব্যের পর নিজের দেয়া ভাষণে রাজা চার্লস ইরান বা যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে মার্কিন কংগ্রেসের দেয়া ভাষণেও তিনি ইরান যুদ্ধ নিয়ে কোনো কথা বলেননি। ব্রিটিশ রাজা তার বক্তব্যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ব্রিটেন ও যুক্তরাষ্ট্র বলে আসছে যে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করা উচিত নয়। তবে তেহরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংকট মোকাবিলায় সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার উপসাগরীয় দেশগুলোর নেতারা এক বিশেষ বৈঠকে মিলিত হন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী চলমান যুদ্ধের ফলে সৃষ্ট আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির সদস্যরা সশরীরে মিলিত হলেন। সৌদি প্রেস এজেন্সি জানায়, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং এসব সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকের পর জিসিসির মহাসচিবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে উপসাগরীয় দেশগুলোর উপর ইরানের প্রকাশ্য হামলার তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এসব হামলার কারণে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের আস্থার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সম্পর্ক পুনর্গঠনে ইরানকে কার্যকর উদ্যোগ নিতে হবে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই দফায় রাজ্যের 7টি জেলার মোট 142টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করা হবে। নির্বাচনে মোট প্রার্থী 1448 জন, এর মধ্যে নারী প্রার্থী 220 জন। ভোটার সংখ্যা 3,71,73,837 জন। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় একযোগে ভোট গ্রহণ চলছে। এসব এলাকাকে কেন্দ্র করে নির্বাচনী উত্তেজনা এখন তুঙ্গে। 2021 সালের নির্বাচনের ফলাফলে এই 142টি আসনের মধ্যে 123টিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 18টি আসন। এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয় গত 23শে এপ্রিল, যেখানে 152টি আসনে ভোট হয়। রাজ্যটিতে আগামী 4 মে ঘোষিত হবে নির্বাচনের ফলাফল। আবারও দেশের খবর। সরকারের গুরুত্বপূর্ণ বার্তা ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারণা আরও কার্যকরী এবং সমন্বিতভাবে পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি আজ সকালে সচিবালয়ে মাসিক সমন্বয় সভায় এই গুরুত্ব আরোপ করেন। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত সচিব তথ্য ও সম্প্রচার মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, যুগ্ম সচিব নুরসিয়া কমল, যুগ্ম সচিব মোহাম্মদ আলতাফ হোসেন, মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার দিক নির্দেশনা দিয়ে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, সরকারি কর্মকর্তারা নিরপেক্ষতা বজায় রেখে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটাই প্রত্যাশা। শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে, তবে আজ সার্বিক মূল্যসূচক কমে গেলেও সিএসি 30-এর সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,899.92, যা গতকালের চেয়ে শতকরা 0.21% বেশি। অপরদিকে সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,115.39, যা গতকালের চেয়ে শতকরা 0.34% কম। আজ 203টি কোম্পানির 98,02,896টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 24,31,63,63,000 টাকারও বেশি। এর মধ্যে 90টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 88টির কমেছে এবং 25টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 16 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 88 টাকা 17 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা 70 পয়সা, হংকং ডলার 15 টাকা 47 পয়সা, ইউরো 143 টাকা 77 পয়সা, ব্রিটিশ পাউন্ড 165 টাকা 94 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 34 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 88 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 69 পয়সা, থাই বাত 3 টাকা 72 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 29 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 94 পয়সা। এবার আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 22 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 19 মিনিটে।